কাছে আশিস যে বিষয়টা জানতে চাইবো যে আপনি বলছেন যে আমরা এই বিগত 3 দিন ধরে একদিকে যখন দেখছি যে এই যে সংঘাত ভারত এবং পাকিস্তানের মধ্যে সেই সংঘাত সেটা উচ্চ স্তরে যাচ্ছে, পাশাপাশি এটাও আমরা দেখছি যে পাকিস্তান তারা আন্তর্জাতিক স্তরে সমর্থন হারাচ্ছে, তারা সামরিকভাবে দুর্বল হয়ে পড়ছে যদি তুরস্কের কথা বাদ রাখা যায়। এবং সেক্ষেত্রে তাহলে এরপর পাকিস্তান তারা লড়বেটা কিভাবে? তাদের কাছে এটা কত বড় একটা ধাক্কার হতে চলেছে, পরিণতি কি হতে চলেছে পাকিস্তানের ক্ষেত্রে? দেখো, পাকিস্তান, এটা খুব ভালো প্রশ্ন। পাকিস্তান যে কতদিন একা লড়তে পারবে সেটা বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই জন্যই তারা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে গিয়ে ধরে বসেছে যে আমাদের টাকা দাও, টাকা দাও, টাকা দাও। হয়তো একটা প্রজেক্টের $100 কোটি একটা প্রজেক্টের টাকা তাদেরকে স্যাংশনও করা হয়েছে IMF সূত্রে, যে খবর পাওয়া যাচ্ছে। আরও একটি তাদের রিকোয়েস্ট আছে, সেটা আরেকটু বড়, $130 কোটি, সেটা সম্পর্কে এখন কোনো সিদ্ধান্ত হয়নি। সুতরাং অন্য জায়গার থেকে টাকা না পেলে এই যুদ্ধের খরচ চালিয়ে যাওয়া এবং অস্ত্র শস্ত্রের যোগান চালিয়ে যাওয়া সেটা পাকিস্তানের পক্ষে প্রকৃতপক্ষে অসম্ভব। কেউ যদি কোথাও থেকে সাহায্য না দেয় তাহলে 7 দিন এই জিনিস চালানো পাকিস্তানের পক্ষে খুবই কঠিন। মানে যে 3 দিন চলে গেছে তা বাদ দিয়ে বলছি, এই শনিবার থেকে পরের শনিবার পর্যন্ত পাকিস্তানের টিকে থাকা মুশকিল। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে পাকিস্তান চীন থেকে এবং অন্যান্য দেশ থেকে, তার মধ্যে তুর্কিও আছে, তারা নানান অস্ত্রশস্ত্র কিনেছে। এখন এই অস্ত্র বা ওয়েপন্স সিস্টেম বলা হয়, আজকাল সেই আগেকার মতো একটা স্ট্যান্ডঅ্যালোন কামান বা একটা আলাদা কামান বা একটা আলাদা সাজোয়া গাড়ি না, একটা সিস্টেম বলা হয়। এই সিস্টেমগুলো যখন কেনা হয় তখন সেই চুক্তির মধ্যে আরও অনেক কিছু থাকে, যেমন প্রয়োজনে এই গোলাগুলি সাপ্লাই, প্রয়োজনে ওগুলোকে মেনটেনেন্স করা যদি মানে কোনো রকম প্রবলেম দেখা দেয়। আজকাল সবই খুবই উন্নত ধরনের যন্ত্র চালিত, সেই আগেকার মতো কামান তো আর নেই এখন, সেই জন্যে তার মেনটেনেন্সের দরকার হয়। এইগুলো চুক্তির মধ্যে থাকে। চীনের থেকে যে বিপুল পরিমাণে অস্ত্র পাকিস্তান কিনেছে সেগুলো এইরকম চুক্তির দ্বারা আবদ্ধ বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে তারা ওই যে সাপ্লাইটা, অর্থাৎ গোলাগুলির সাপ্লাই বা মেনটেনেন্সের যে চুক্তি রয়েছে সেই অনুযায়ী তারা একটা সাপ্লাই পাবেন। কিন্তু কেবল তো গোলাগুলি সাপ্লাই করলেই যুদ্ধ চলে না, যুদ্ধ একটা বিরাট খরচ সাপেক্ষ ব্যাপার, বিরাট ব্যয়বহুল ব্যাপার। প্রতিদিন লক্ষ লক্ষ ডলার খরচা হচ্ছে পাকিস্তানের, ভারতেরও হচ্ছে। কিন্তু ভারতের অর্থনীতির ভিত্তিটা এতই শক্তিশালী, ভারত একটা এত বড় অর্থনীতি, সম্ভবত বিশ্বে এই মুহূর্তে 4 নম্বরে পৌঁছে গেছে ভারতের জিডিপি। ভারতের জনসংখ্যা এবং ভারতের সম্পদ এত বেশি পাকিস্তানের তুলনায়, এবং পাকিস্তানের তুলনায় ভারত নিজের ভেতরে এত বেশি ঐক্যবদ্ধ। আমি এই কথাটা বলছি অভিক, আমরা বারবার খবর করছি এখানে কলকাতা টিভিতে যে বালুচিস্তানের কি অবস্থা, খাইবার পাখতুনের কি অবস্থা। পাকিস্তানের অর্ধেক তো পাকিস্তান থেকে বেরিয়ে যাওয়ার জন্য স্বাধীনতা সংগ্রাম শুরু করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভারতের দিকে তাকাই, ভারতে অনেক রকম রাজনৈতিক বিরোধ ঝগড়াঝাটি এসব তো থাকবেই, তো গণতন্ত্রই তো থাকবে। কিন্তু এই যে যখন জাতীয় প্রশ্ন এসে যাচ্ছে তখন ভারতের দিকে তাকান, এই রকম অদ্ভুত এবং এই রকম দৃঢ় ঐক্য খুব কম দেখা যায়, যেটা ভারতে দেখা যাচ্ছে। সুতরাং পাকিস্তানের টাকা পয়সা নেই, পাকিস্তান সাইজে ছোট, পাকিস্তানের মধ্যে ঐক্য নেই, পাকিস্তান রাজনীতিকদের বদলে মিলিটারি চালায়। ভারতের মধ্যে ঐক্য আছে, ভারতে গণতন্ত্র আছে, মিলিটারির বদলে রাজনীতিক নেতারা ভারত চালায়, ভারতের জনগণ ঐক্যবদ্ধ, ভারতের অর্থনীতি অনেক বড়, ভারতের সামরিক শক্তি অনেক বড়, এবং ভারতের চারপাশে অন্য কোনো থ্রেট এখন নেই। সবথেকে বড় কথা হচ্ছে যেমন পাকিস্তানের মধ্যে বালোচ থ্রেট এবং আফগানিস্তানের দিক থেকেও এখন থ্রেট তৈরি হচ্ছে, ভারতের দিকে এরকম কোনো প্রত্যক্ষ থ্রেট এখন নেই। ভারতের যে অন্য সীমান্ত আছে পাকিস্তান ছাড়া অন্যান্য যেসব দেশের সঙ্গে সীমান্ত রয়েছে সেখানে কোনো থ্রেট নেই। সুতরাং ভারত রণনৈতিক দিক থেকে, সামরিক ব্যাপারে যারা গবেষণা করেন বিশেষজ্ঞরা, তারা সকলেই এবারে একমত হবেন যে সামরিক এবং স্ট্র্যাটেজিক যেটা বলা হয় রণনৈতিক দিক থেকে ভারত পাকিস্তানের থেকে কয়েক যোজন এগিয়ে। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান অন্য কোথাও থেকে গোপনে বা প্রকাশ্যে টাকা পয়সা বা অস্ত্রশস্ত্র সাহায্য পাচ্ছে কিনা, পাবে কিনা, সেসব তো এখনই বলা যাচ্ছে না কিছু। সাধারণভাবে এটা বলা যায়
এই যুদ্ধ 7 দিন চালিয়ে যাওয়া পাকিস্তানের পক্ষে খুবই সমস্যার ব্যাপার। একেবারে আরো একটা বিষয় এক্ষেত্রে জানতে চাইবো যে পাকিস্তানকে তারা, আমরা দেখতে পাচ্ছি বারবার তারা যে ইন্টারন্যাশনাল গাইডলাইন রয়েছে সেই ইন্টারন্যাশনাল গাইডলাইন তারা মানছে না, এবং ইন্টারন্যাশনাল গাইডলাইন বারবার ব্রেক করছে পাকিস্তান, এবং তারপরে এই ধরনের হামলা তারা চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী তারা এরপর কি পদক্ষেপ নিতে পারে? তাদের প্রত্যাঘাত কি আরো করা হবে, নাকি পাকিস্তান কিছুটা হলেও এরপর ক্ষান্ত হতে পারে, নাকি তারা এই যুদ্ধটাকে আরো এগিয়ে নিয়ে যাবে? দেখো, এটার ব্যাপারে স্পষ্ট করা ভালো। এই স্পষ্টীকরণ ভারতীয় ইন্ডিয়ান আর্মি করেছে, ভারত সরকার করেছে, এবং তারা প্রেস কনফারেন্সে কালকেও বলেছেন, আজকেও হয়তো বলবেন। এটা স্পষ্ট করা ভালো যে দু দেশের মধ্যে সংঘাতে ভারত কিন্তু প্রতিক্রিয়া জানাচ্ছে, অর্থাৎ পাকিস্তান আগে বিনা প্ররোচনায় কিছু করছে, ভারত তার জবাব দিচ্ছে। সওয়াল পাকিস্তানের, জবাব ভারতের। কিন্তু এটা যখন পাকিয়ে পাকিয়ে উঠতে থাকে, এটাকে স্পাইরাল করে আপওয়ার্ড স্পাইরালিং বলা হয়, যে পাকিয়ে পাকিয়ে যখন উঠতে থাকে তখন একটা সময় গিয়ে এত ব্যাকরণ আর মানা যায় না। একটা সময় গিয়ে তখন দুপক্ষই তখন পরস্পরের বিরুদ্ধে এমনভাবে হামলা আক্রমণ করতে থাকে যে অত হিসেব রাখা যায় না। কিন্তু এখনও পর্যন্ত ডে 4-এ আমরা আছি, 7, 8, 9, 10 ডে 4-এ আমরা আছি ইন্ডিয়া পাকিস্তান এই মিলিটারি কনফ্লিক্টে। এটা ওয়ার এখনই বলা যাবে না, ওয়ার যুদ্ধ ঘোষণা কেউ করেনি। পাকিস্তানও যুদ্ধ ঘোষণা করেনি, ভারতও যুদ্ধ ঘোষণা করেনি। যুদ্ধ ঘোষণা বা যুদ্ধের কারণে ভারতে জরুরি অবস্থা জারি ইত্যাদি আগে অনেকবার হয়েছে, ভারতে কয়েকবার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভারত সে রাস্তাতেও যায়নি। সুতরাং যুদ্ধ নয়, আমরা বলতে পারি এটা মিলিটারি কনফ্লিক্ট। এটা এই 4th ডেতে সকালবেলা, আজকে আমরা যখন কালকে গোটা রাত্রিটার একটা স্টক টেকিং আমরা করছি, আমরা বলতে পারি যে এখনও পর্যন্ত মেটিকুলাসলি মেপে মেপে ভারত কেবল জবাব দিয়েছে। এইটা খুব গুরুত্বপূর্ণ। এটা আন্তর্জাতিক সমাজের কাছেও এই বার্তাটা খুব আন্ডারলাইন করে পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ যে ভারত কেবল জবাব দিচ্ছে, এখনও পর্যন্ত জবাব দিচ্ছে। কালকেও যখন ভারতের সেনা শিবির, সেনা এস্টাবলিশমেন্ট আক্রমণের সামনে পড়েছে, ভারত জবাব দিয়েছে এবং পাকিস্তানের বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। সুতরাং পরপর কিন্তু আমরা জবাবই দিয়েছি, আমরা এগিয়ে কোনো প্ররোচনা বা এগিয়ে আক্রমণ আমরা করিনি। হ্যাঁ, একেবারেই। আমরা আলোচনাতে থাকবো। আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর আমাদের সঙ্গে রয়েছেন। অবশ্যই আমাদের এই যে সংঘাত এই মুহূর্তে চলছে পাকিস্তান এবং ভারতের মধ্যে, তার যে আরো আপডেট আসছে আমাদের কাছে, সেই আপডেট আপনাদের কাছে আমরা দেব। তবে একটা সময় হয়েছে বিরতি নেওয়ার, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন।